বাইরে থেকে যে মানুষ দুধ খাচ্ছে এটা আসলে প্রকৃত দুধ না, তো খামার থেকে যে দুধটা যাচ্ছে বাইরে এটা এটা কিন্তু দুধ থাকতেছে না, সেটার মধ্যে আপনার মিক্স হচ্ছে। তাহলে আমাদের কাছ থেকে এনে 60 কেজি দুধ, ওরা এখানে দুধ বিক্রি করে 100 কেজি 40 কেজি কই থেকে আসে, ওরা মিক্সড করে দুধ কম দামে অন্য বেচতে পারে। তাহলে আমরা তো সেই রেটটা পাচ্ছি না, ওদের তো সবই লাভ, 40 কেজি সবই তো লাভ। তাহলে এখানে অল্প টাকা ইনভেস্ট করে আমরা এই জিনিসটা করতে পারতেছি না, আমরা দুধ প্যাকেটিং করতে পারতেছি না, বাজার করতে পারতেছি না। কারণ আমি যেভাবে একটা গরুকে কেয়ারটেকার করবো, ওটা দেখবো ঠিক মতো খাচ্ছে কিনা, ওটা ঠিক মতো কনসেপ্ট করতেছে কিনা, ওটা ভালো আছে কিনা, কিন্তু যারা কাজ করবে ওরা দেখবে, কিন্তু ওরা তো আমার মতো করবে না। কারণ একটা গরু যদি একটা গরু ডিস্টার্ব করিস, এটা কিন্তু আমার 3,10,000 টাকার গরু, এখন এই গরুটা কিন্তু আমার লস। কিন্তু যারা আছে ওদের তার সমস্যা নাই। এটা বাণিজ্যিক ভাবে যেতে গেলে আপনি বিশাল এগ্রো করতে হবে, ওই অগ্রতে তাদের দুধ হবে, দুধটা তাদের যাইতে হবে উৎপাদনে, দুধ থেকে ঘি, দুধ থেকে ছানা, দুধ থেকে মিষ্টি, দুধ থেকে প্যাকেটিং, দুধ থেকে পনির। যারা এগুলো করতে পারতেছে তারা ভালো আছে, আমার তো নাই করতেছে। আমার তো শুরু থেকে তারা বাধা দিয়েছিল যে বিশেষ করে যে নাকি প্রকৃতির সাথে যে ব্যবসাগুলো জড়িত, যেমন ধান, চাল, কৃষি, পশু পাখি, এগুলো করতে আমার নাই করতেছে। এই যে দেখেন বাংলাদেশে এই যে আমাদের খোরা রোগ হয়, তারপরে আমাদের যে আরেকটা রোগ আছে, এই দুটা রোগ হয়। এটা আসলে প্রকৃতি, এগুলো কিন্তু সরকার থেকে একটা করা উচিত যে আপনি 3 মাস পরে ভ্যাকসিন দিচ্ছেন কিনা, বা আপনার গরুর ভ্যাকসিন না দেওয়া থাকলে সরকার থেকে এসে ভ্যাকসিনটা দিয়ে যাবে, ভালো ভ্যাকসিন। আমরা সরকারি ভ্যাকসিনও পাই না, এইগুলো দুর্নির্ম করে বিক্রি করে ফেলায়। আমি প্রথম শুরু করছিলাম 2টা গরু দিয়া, কুরবানি গরু কিনছিলাম 2টা, একটা দিছি আর একটা পালছিলাম। ওটার সাথে সাথে কিনলাম গাবির পাশাপাশি গাবি কিনতে গাবি বাড়াইলাম। তারপরে ইন্ডিয়ান বলদ পালছিলাম, বড় বড় ষাঁড় পালছিলাম, পালছি। এভাবে আস্তে আস্তে বড় হয়েছে আর কি। একসাথে গরু আমার ছিল, সর্বোচ্চ গরু ছিল 141টা টোটাল। ফরিদপুর বলমারিতে আমরা একটা খামার করলাম, ফ্যাটেনিং খামার করলাম। ওইখানে আপনার দেখা গেল যে ব্যবসা ভালো ছিল, কিন্তু গোখাদ্যের যে দাম, পরে ফের কুরবানি গরুর নিয়ম তো বোঝে নেই, এই ঢাল এই ভালো, 1 বছর ভালো যায় 2 বছর খারাপ যায়। এই আশা দেখা গেল 2-3 বার কুরবানি গরু করার পরে 3য় বার আর কুরবানি গরু আমরা করিনি। গরু ব্যবসা টিকে থাকতে পারে ভাই যারা ইনভেস্ট বড় করতে পারে, যাদের ইনভেস্ট বেশি। কারণ এখানে যত বেশি ইনভেস্ট হবে তত ইনকাম আসবে। গরু ব্যবসা নাই এটা ভুল, ব্যবসা আছে, কিন্তু আমাদের ক্ষুদ্র খামারি যারা আমরা আছি, যারা আমরা আশায় নিয়ে যে ব্যবসাটা করব, যে বিশেষ করে গরুর যে ট্রিটমেন্ট সরকারি থেকে যে আমরা একটা যে আশা, আমি বিশেষ করে ভিয়েতনামে দেখছি, মালয়েশিয়াতে দেখছি, তারপর অন্যান্য কান্ট্রিতে দেখছি, ওরা কিন্তু সরকারের কাছ থেকে অনেক কিছু পায়, বিশেষ করে ডাক্তারি সেবাটা পায়, প্রযুক্তি পায়। তারপরে দুধ যে বিক্রির জন্য কিন্তু আলাদা সরকারি কিন্তু নিয়ম নীতি আছে। আমাদের এখানে কিন্তু পানির চেয়ে দুধের দাম, 1 লিটার পানির দাম আর 1 দুধের দাম দেন, হিসাব করে দেখেন, পানির চেয়ে দুধের দাম কম। একটা সময় স্বপ্ন দেখছিলাম যে আসলে যে গরুর ব্যবসাটা যদি আমরা ওইভাবে করতে পারি, যদি এখান থেকে উৎপাদন করতে পারি, উৎপাদন যাইতে পারলে হয়তো এখানে ভালো একটা প্রফিট হবে। কিন্তু উৎপাদন যাইতে গেলে যে একটা ইনভেস্ট দরকার বা যে একটা পরিবেশ দরকার, সেটা আমরা পাচ্ছি না। যারা নাকি বলে লাভজনক, এদের স্টাফ নাই, এরা নিজেরা শ্রম দেয়। 8টা-10টা গরু পালে স্টাফ বেঁচে যায়। ওরা যে প্রতিদিন দুগা বসে এনে খাওয়ায়, আশেপাশে জমিন থেকে ওরা আপনার ওই ঘাস কাটিয়ে খাওয়ায়, ওদের খরচ না। আমাদের তো ঘাসের জমি, আমরা ঘাসের জমি করছি একটা 6 লাখ টাকা খরচ করে। প্রতিদিন আমাদের ঘাসের জমি খরচ আছে 1,500 থেকে 2,000 টাকা, মাস 60,000 টাকা খরচ। এখন টোটাল আমাদের গাবি আছে আপনার 24টা, এর ভিতরে প্রেগনেন্ট আছে অল্প কিছু, আর বাকি রইলো বকনা বাছুর। না, গরু কিনে আমি ঠকি নাই, আমি গরু চিনি, কিন্তু দেখা গেল গরুগুলা আপনার যে কোনো কারণ হোক আপনার বীজ ধরতেছে না, বা এটা কনসেপ্ট করতেছে না, কনসেপ্ট লেট করে করতেছে। যেটা নাকি আপনার কনসেপ্ট করার কথা ছিল বাচ্চা জন্ম দেওয়ার 3 থেকে 4 মাস পরে এটা আপনার হিটে আসবে, কনসেপ্ট করবে। এটা দেখা কোনো গরু 1 বছর চলে যায়, তো 1 বছর তো সে আর কন্টিনিউ দুধ দেয় না, 6 মাস দেওয়ার পরে দুধ চলে আসে অল্প। এবার সে কনসেপ্ট যদি হয় 1 বছর পরে ট্রিটমেন্ট করার পরে 1 বছর পরে আবার সে 10 মাস পরে গিয়ে সে আবার বাচ্চা দিবে, এই সময়টা আমার লস।